স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। অন্তর্বর্তী সরকার 10 মাসে পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল। সকালে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে এই মন্তব্য করেন তিনি বলেন, বিএনপি জনগণের জন্য নির্বাচনের কথা বলে, কেউ কেউ নির্বাচনের কথা বললে গোস্বা করে। উল্লেখ করে তিনি আরও বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের প্রয়োজন। এ সময় সরকার আওয়ামী দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছে বলে অভিযোগ করে আলাল বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে। 10 মাসও প্রায় শেষ হওয়ার পথে আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি, হতাশ করেছেন মানুষকে পদে পদে। আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললে আপনারা গোস্বা করেন। প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো, আপনাকে সহায়তা করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। তার অর্থ এই নয় যা খুশি তাই করবেন, সবকিছু আমরা সমর্থন দিয়ে যাব। জানাবো আবহাওয়া পরিস্থিতি। টানা বৃষ্টি আর ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া গ্রামে গতরাতে 10টায় এই ভাঙনের সূত্রপাত হয়। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি এখনও 11.5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। লোকালয়ে পানি প্রবেশের নিয়ন্ত্রণে বাঁধের গর্ত বন্ধের চেষ্টা চলছে। নদীর পানি কমলে বাঁধগুলো মেরামতের কাজ শুরু হবে। ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম ভাঙন এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে শুকনো খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন। দর্শক, ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, জানাবেন দু নদীর বাঁধ ভাঙার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়টা একটু আমাদের সামনে তুলে ধরবেন। হ্যাঁ সাথী, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীর পরিস্থিতি, যে বন্যার পরিস্থিতি নিয়ে, আসলে আমি এখন দাঁড়িয়ে আছি ফেনী মুহুরী নদীর একবারে কিনারা যে এলাকা ভাঙন দেখা দিয়েছে, অর্থাৎ ফুলগাজী সদর ইউনিয়নের বড়িয়া গ্রাম, এই এলাকায়। এখানে আপনি আমার দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রবল স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করছে। এটা মুহুরী নদীর সর্বশেষ পরিস্থিতি, যেখানে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছেন যে পানি এখনও বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু তদুপরি এখানে 11.5 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কিন্তু এখানে একটি ঘটনা ঘটেছিল, সেটা হলো এখানে একটি ছিদ্র দিয়ে পানি প্রবেশ করার ফলে এখানে একটি গাইড ওয়াল, ফাঁকা রাস্তা, এখানে একটা প্রবল স্রোতে এটা ভেঙে চুরমার করে দিয়েছে। এখন কিভাবে পানির স্রোত, কিভাবে পানি লোকালয়ে প্রবেশ করতেছে, এখন আপনি যদি একটু চিত্র আপনারা দেখেন বুঝতে পারবেন যে এখানে একটি পাকা রাস্তা, এখানে একটি আরসিসি পিলারের ঢালাইকে ভেঙে চুরমার করে লোকালয়ে পানি প্রবেশ করছে। এখানে প্রায় 8-10টি গ্রামে এখন পানি লোকালয়ে প্রবেশ করে, গ্রামকে গ্রাম পানিতে তলিয়ে যাচ্ছে। এখানে রাস্তাঘাট বিলীন হয়ে যাচ্ছে। এখানে ফসলের উঠতি ফসলগুলা আপনার পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হয়ে গেছে। মাছের মৎস্য খামার, গবাদি পশু, হাঁস মুরগি, গবাদি পশু, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সব তলিয়ে গেছে। এখানে যে মুহুরী নদী যে প্রবল স্রোত, এই স্রোতের কারণে এই যে এখানে টানা 3 দিনের যে গত 3-4 দিনের একদিকে তো বৃষ্টির পানি জমে আছে, তদুপরি এখানে মরার পরে খড়ার গা, এখানে যে ত্রিপুরা রাজ্য থেকে পানি নেমে আসে, উজানের থেকে নেমে আসা পাহাড়ি ডলে, এখানে যে পানিগুলা আমাদের ফেনী জেলা মুহুরী এবং সিলোনিয়া কহুয়া নদীর মধ্যে প্রবেশ করে লোকালয়ে প্রবেশ করছে। এখানে পানির অতি দারুণ ক্ষমতা এখানে আপনার বহন করতে না পারে। এখানে এই যে আপনার এখানে এই যে পানিতে নিমজ্জিত হচ্ছে লোকালয়ের কোটি কোটি টাকা মানুষের ক্ষতি হচ্ছে, লোকসান হচ্ছে। গানির মানুষের এই লোকসানে কানি কিভাবে টানবে? প্রতি বছর তারা এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হয়রানি হচ্ছে। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা সাহায্য চান না, ত্রাণ চান না, যদিও প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। এখন এখানে তারা নিরাপদ আশ্রয় গেলেও কিন্তু তাদের সংখ্যা, তাদের যে দুর্ভোগ, তাদেরকে যে কষ্ট, এই যন্ত্রণা দেখাও জানা কেউ নাই। এই ছিল আমার কাছে সর্বশেষ ফেনী থেকে আজাদ মালদা। ধন্যবাদ আপনাকে। জ্বর ও ব্যথা নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য রোগী। করোনা ও ডেঙ্গুর প্রকোপ একই সঙ্গে থাকা রোগ নির্ণয়ে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। হাসপাতালে পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত অনেকেই বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়।
ডেঙ্গু ও করোনা যেন একে অপরের সহোদর। সম্প্রতি দুটি রোগেই যেন চোখ রাঙাচ্ছে সমানতালে। দেশে ডেঙ্গু প্রতিরোধে নেই কোনো ব্যবস্থা বলে অভিযোগ করেন মহাখালীর করোনা বিশেষায়িত হাসপাতালের রোগীরা। মশা মরে না, কি স্প্রে করে কেরোসিন তেলের গন্ধ ছাড়া আর কিছু পাওয়া যায় না। মশা যা তাই থাকে, মাসে একবার দেয়, আর বাকি সময় এই অবস্থা। আমি কালকে চাঁদপুর থেকে আসছি, এখন শারীরিক কন্ডিশন ভালো। আর আমার এটা আমি 4 দিন হয়েছে আক্রান্ত। হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার হুমায়রা জেসমিন বলছেন, দুইটি রোগের লক্ষণ প্রায় একই। এবার টোটালি আমরা বলবো কনফিউজড, কারণ সিমটমগুলো মিলে মিশে যাচ্ছে, মিক্স সিমটম। আমরা গত বছরের সাথে যদি ডেটা আমরা তুলনামূলকভাবে দেখি, কম্প্যারিজন করলে বলবো গত বছরের তুলনায় কেস বেশি। সেই সঙ্গে হাসপাতালে করোনা ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে এবং ডেঙ্গু থেকে রক্ষা পেতে মশারি টাঙানোর পরামর্শ দেন তিনি। আমরা তো মশারি টাঙাতে বলি হচ্ছে যেন একটা পেশেন্ট, ইনফেক্টেড পেশেন্ট থেকে আরেকজন না ইনফেক্টেড হয়। যেখানেই আপনি 1-to-1 কমিউনিকেশনে যাচ্ছেন, একটু লোক সমাগম বেশি হবে, নিজের প্রোটেকশন, অন্যের প্রোটেকশনের জন্য মাস্ক পরেন। আরেকটা কথা, যদি নিজেকে অসুস্থ মনে করেন অবশ্যই মাস্ক পরবেন। এদিকে রোগ নির্ণয়ের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় রোগীদের, তাই চিকিৎসক সংখ্যা বাড়ানোর দাবি তাদের। প্রথম অবস্থায় যদি ডাক্তার এইভাবে কম থাকে তাহলে রোগী তো আরো বাইরে যাবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। দর্শক, ডেঙ্গু ও করোনা সংক্রমণের সর্বশেষ খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ বেশি কেন, আর এই যে প্রকোপ বেশি সেজন্য বরিশাল সিটি কর্পোরেশনের তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন, আর এছাড়া একটু জানাবেন যে করোনা সংক্রমণের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথী, ধন্যবাদ আপনাকে। আসলে আপনার শেষ প্রশ্ন থেকে শুরু করি, সেটি হলো যে বরিশালে ইতিমধ্যেই করোনায় আক্রান্ত দুজনকে শনাক্ত করা হয়েছে, একজন বরিশাল সদর হসপিটালে, অপরজন বরিশাল আঘুলজারাতে। তবে বরিশাল সদর হসপিটালে যিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তাকে কিন্তু আর পরে যে সংশ্লিষ্ট চিকিৎসক তাকে আর খুঁজে পায়নি। তার কারণ, যেহেতু আপনি জানবেন সরকারিভাবে যারা ডেঙ্গু পরীক্ষা করে তাদের পুরো তথ্যটা না থাকার কারণে তাদেরকে আর পাওয়া যাচ্ছে না। শনাক্তের পরে তিনি আসলে হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন হসপিটাল কর্তৃপক্ষ। অপরদিকে আঘুলজারায় যিনি আছেন তিনি আসলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এছাড়াও আপনাকে একটু হতাশার একটি তথ্য দেই, গোটা বরিশাল বিভাগের কিন্তু একমাত্র স্বাস্থ্যের মুখপাত্র হিসেবে কাজ করে বরিশাল শেরি বাংলা মেডিকেল হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু ডেঙ্গু এবং করোনা রোগী সে সাতক্ষীরা, খুলনা জেলা বিভাগের এবং সেই ঢাকা বিভাগের কিন্তু মাদারীপুর, ফরিদপুর থেকেও কিন্তু রোগী আসে। কিন্তু এখানে যে করোনার পরীক্ষা করার যে একমাত্র যে মেশিনটি সেটি কিন্তু অকেজো হয়ে গেছে। যে আপনি জানবেন যে 2020 সালের পরে, সেটি 2 বছর পরে, যেহেতু করোনার প্রাদুর্ভাব কমার পরে সেখানে সেই মেশিনে কোনো কার্যকর না থাকায় এখন যখন আবার চালু করতে গিয়েছে দেখে যে সেটি আসলে কার্যকর হচ্ছে না এবং কিট সংকট রয়েছে। সেক্ষেত্রে বরিশালবাসী একদমই একটি হতাশার মধ্যে পড়েছে। আর চিকিৎসকরা বলছেন এবং সংশ্লিষ্ট বিভাগে যারা দায়িত্বরত তারা আসলে বলছেন যে সমাধান করার লক্ষ্যে ইতিমধ্যেই মন্ত্রণালয়ে চিঠি রাখা হয়েছে, তারা যে পর্যন্ত না জানাবে সে পর্যন্ত আসলে কোনো সুষ্ঠু সমাধান হবে না। এটি হচ্ছে বরিশালবাসীর জন্য সবচেয়ে বড় হতাশা। আর আরেকটা ব্যাপার আপনাকে জানিয়ে রাখি, ডেঙ্গুর বিষয়টি কিন্তু বরিশাল শেরি বাংলা মেডিকেল হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ রোগী ভর্তি রয়েছে। তবে একটি ব্যাপার, সেটা কিন্তু অসচেতনতা ঘর থেকে হসপিটাল পর্যন্ত বরিশালবাসীর মধ্যে আসলে রয়ে গিয়েছে। তার কারণ তারা কিন্তু কোনো ধরনের মশারি টানাচ্ছে না এবং এদের দ্বারা যেহেতু কোনো ডেঙ্গুর জন্য নির্দিষ্ট কোনো কর্নার নেই, সুতরাং এই মেডিসিন বিভাগের অন্য রোগীদের সাথে তাদের রাখা হয়, সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে, এমনটি কিন্তু আমাদের চিকিৎসকরা জানিয়েছেন এবং অন্যান্য যে রোগী যারা আছেন তারাও আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এই ডেঙ্গু রোগীর সাথে কথা বলছিলাম, তারা বারবারই বলেছেন যেহেতু রুমগুলো, কক্ষগুলো খুবই ছোট, সুতরাং এখানে তীব্র গরম এবং এই গরমের মধ্যে মশারিটা নিয়ে থাকা তার জন্য আরো কষ্টসাধ্য। তো উভয়ের সমস্যার মধ্যেই আসলে বরিশালে হতাশা কাটছে। শেষ করব তারা একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত গত 24 ঘন্টার তথ্য আমরা না পেলেও গত পরশুর থেকে গতকাল দুপুর পর্যন্ত যে তথ্যটি রয়েছে তার মধ্যে 101 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে কিন্তু সিংহভাগই হচ্ছে বরগুনার এবং এখন পর্যন্ত 8 জনের মৃত্যু সংবাদ রয়েছে, তার মধ্যে 5 জন বরগুনার। তো প্রশাসন বলছেন আমাদের তারা আসলে সার্বিক নিরাপত্তায় কাজ করছে এবং সাধারণ মানুষের সচেতনতা খুবই বেশি গুরুত্ব বহন করবে এক্ষেত্রে। সাথী, এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে 2 থেকে 6 টাকা বেড়েছে বিভিন্ন ধরনের চালে। বেড়েছে মাছ, মুরগি সহ বিভিন্ন নিত্য পণ্যের দামও। স্বস্তি মিলছে শুধু সবজিতে। এমন পরিস্থিতিতে বাজার তদারকি বাড়ানোর দাবি ক্রেতা বিক্রেতাদের। মাহিন আরাফাতের রিপোর্ট। চেনা রূপে ফিরেছে রাজধানীর কারওয়ান বাজার। ক্রেতাদের ভিড় বাড়লেও সরবরাহ স্বাভাবিক রয়েছে নিত্য পণ্যের। বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল থাকায় স্বস্তিতে ক্রেতারা। 40 টাকা, 50 টাকা, 60 টাকা, বা ভালো মানের টমেটো সিজন নাই, টমেটোর দাম একটু বেশি।
গাজরের সিজনে গাজরের দাম বেশি। কিছু জিনিসের দাম একটু কমছে, আবার কিছু জিনিস আবার বাড়ছেও, তো অন এভারেজ মোটামুটি ভাই। টমেটো বা গাজর একটু দাম বেশি, আর সবই নর্মাল, কারণ এই সিজনে থাকাই স্বাভাবিক। অন্যদিকে দাম বাড়ার তালিকায় রয়েছে মাছ, মুরগি সহ বিভিন্ন ধরনের চালের দাম। মিনিকেট প্রতি কেজিতে আপনার বাড়ছে 6 টাকা, 28-এ বাড়ছে প্রতি কেজি 4 টাকা, তারপর নাজির চাইলেও বাড়ছে প্রতি কেজিতে আপনার 3-4 টাকা। এক সপ্তাহের ব্যবধানে পাকিস্তানি মুরগির দাম 80 টাকা বেড়ে গেছে, আর আপনার ব্রয়লার আর দেশিগুলো আগের মতোই আছে। ইলিশের আমদানি এখন বর্তমানে একটু কম, ধরা পড়তেছে কম, এই জন্য মাছের দামটা একটু বেশি। ঈদের আগে মাছের দামটা রিজনেবল ছিল, 400 টাকা করে নিচে রুইগুলি, এখন রুই নেওয়া লাগছে 450 টাকা করে। মূলত ঈদ পরবর্তী মার্কেটটাকে কেন্দ্র করে তারা মাছের দামটাকে বৃদ্ধি করেছে। সরবরাহ স্বাভাবিক থাকলে দাম কমার আশা বিক্রেতাদের। কোরবানি ঈদ গেছে, মানে মাংস খাইতে খাইতে মুখ থাকা ব্যথা হয়েছে, এখন চায় যে সবজি টবজি মাছ টাছ কিছু খাওয়ার জন্য, হ্যাঁ ওরা দাম বাড়া দিচ্ছে। আমদানি কম হয় দাম বাড়ে, আর যে আমদানি বেশি হয় 5 গাড়ি যা 6 গাড়ি আলে দাম একদম নামে উঠে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতা বিক্রেতাদের। মাহিন আরাফাত, RTV, ঢাকা। দক্ষিণাঞ্চলে 98% সড়কের নিয়ন্ত্রণে নেই হাইওয়ে পুলিশের তদারকি। সড়কের নিরাপত্তায় বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে স্থানীয় থানা পুলিশের। হাইওয়ে থানা পুলিশ না থাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কথা জানালেন গাড়ি চালকরা। বিষয়টি স্বীকার করে সমাধানে আশ্বাস দিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি। বরিশাল থেকে আরিফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইত্তেসামুল গনি। ঢাকা বরিশাল মহাসড়ক, এই সড়ক দিয়ে বরিশাল বিভাগের 6 জেলার যানবাহন চলাচল করে। সেই হিসাবে দক্ষিণাঞ্চলের মহাসড়কের যে নিরাপত্তা প্রয়োজন তা নেই হাইওয়ে পুলিশের কার্যক্রমে। ফলে নিরাপত্তাহীনতায় দুর্ভোগ বাড়ছে দিন দিন। সড়ক ব্যবস্থাপনায় স্থানীয় বাধার পাশাপাশি 5 আগস্টের পরে মব সংস্কৃতিও মাথাচাড়া দিয়ে উঠেছে। যাত্রীসহ গাড়ি চালকরাও রয়েছে আতঙ্কে। নানা সমস্যার কথা জানালেন চালকসহ বরিশালবাসী। দুর্ঘটনা হইলে তারা আসতে অনেক সময় হয়, হাইওয়ে থানা দরকার। বিপদের সম্মুখীন হইলে যে পুলিশ পাবো সেই একটা শঙ্কা থাকে আমাদের। অনেক সময় দুর্ঘটনা ঘটে, পুলিশ পাওয়া যায় না। আর যদি হাইওয়ে পুলিশ থাকে তখন তারা কিন্তু সহযোগিতার হাত বাড়াই দিতে পারে। বরিশালের পর থেকে জালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী এই রোডে পুলিশ ঠিকভাবে ডিউটি করে না এবং টহলও দেয় না। শুধু যাত্রী বা পরিবহন নয়, কর্তব্যরত পুলিশ সদস্যরাও বাধাগ্রস্ত হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে। একটি পুরাতন পিকআপ আর 2টি মোটরসাইকেল নিয়ে চলছে গৌরনদী হাইওয়ে থানা। আমাদের থানা এলাকা ভুরগাড়া থেকে বাবুগঞ্জ পর্যন্ত মোট 32 কিলো এরিয়া। আমাদের যে সব ফোর্স আছে, যে অফিসার আমরাই মেকআপ করতে হয় 32 কিলো জায়গা। দ্রুত গতিতে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত হাইওয়ে পুলিশের কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা বলছেন পুলিশের অঞ্চল প্রধানও। যেহেতু হাইওয়ে পুলিশের কার্যক্রম এখানে ওইভাবে নাই, এটা আমরা থানা পুলিশ খুব শক্তভাবে দেখি আমরা, এবং বিশেষ করে যে গাড়িগুলো সম্পৃক্ত থাকে এই ধরনের দুর্ঘটনায় অপরাধী গাড়িগুলোকে আমরা শনাক্ত করার চেষ্টা করি এবং শনাক্ত করার তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেই। সড়ক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশের পরিধি বৃদ্ধি করে গোটা দক্ষিণাঞ্চলের সড়ক নিরাপত্তায় কার্যকর ভূমিকা পালন করবে সরকার, এমনটাই প্রত্যাশা দক্ষিণাঞ্চলবাসীর। ইত্তেসামুল গনি, RTV। ইরানে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বা জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ করছে সর্বস্তরের মানুষ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, জানাবেন বিক্ষোভে কারা যোগ দিয়েছে এবং এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তারা কি বলছে? যে ইসরায়েল কিন্তু ইরানে হামলা শুরু করেছে আজকে দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে এবং ইরানে কিন্তু যথেষ্ট পরিমাণ তারা ধ্বংসাত্মক বোমা হামলা চালিয়ে যাচ্ছে নিয়মিত, এবং তার প্রতিবাদে কিন্তু এরই মধ্যে সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গা থেকেই বিভিন্ন মানবতাপন্থী জনগণ কিন্তু প্রতিবাদ করছে। তার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের মুসলমানরা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে প্রতিবাদ করা হয়েছে, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাইতুল মোকাররম থেকে মুসল্লিরা এবং বিভিন্ন ইসলামিক সংগঠন তারা কিন্তু আজকে এর প্রতিবাদ করছে এবং প্রতিবাদে বিক্ষোভ মিছিল তারা বের করেছে। এবং আপনি জানেন যে এর আগেও কিন্তু যতবারই বিভিন্ন রকমের আক্রমণ হয়েছে বিভিন্ন মুসলিম বিশ্বের উপর, যখনই আঘাত এসেছে তখনই কিন্তু বিভিন্ন রকমের প্রতিবাদে বাংলাদেশের মুসলমানরা কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে, এবং তারই ধারাবাহিকতা আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং
নামাজ পরপরই তারা প্রতিবাদ সমাবেশ করেছে এবং প্রতিবাদ সমাবেশের শেষে তারা কিন্তু এই বিক্ষোভটি বের করেছে এবং এখান থেকে তারা দাবি জানাচ্ছে যে ইসরায়েল একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বিষ পোড়া শুধু না বরং বিশ্ব শান্তির জন্যই ইসরায়েল অন্যতম একটি হুমকি এবং এই হুমকির কারণেই আসলে বিভিন্ন রকমের অশান্তি তৈরি হচ্ছে। ইসরায়েলকে থামানো দরকার এবং ইসরায়েলের অন্যতম মদতদাতা আমেরিকা তাদের মদতের ফলেই কিন্তু এই ইসরায়েল এত সাহস পাচ্ছে। সুতরাং আমেরিকাকে সঠিক পদক্ষেপ নিতে হবে, সঠিক পথে আসতে হবে, নাহলে পরে কিন্তু মুসলিম বিশ্বের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হবে এবং তার মাধ্যমে মূলত আরও বড় ধরনের সংঘাতের রাস্তা তৈরি হতে পারে বলে কিন্তু এখানকার যারা বক্তা রয়েছেন তারা কিন্তু এভাবেই মন্তব্য করছেন। সাথী, ধন্যবাদ আপনাকে। গরমে ক্লান্ত শরীরে একটু প্রশান্তি পেতে পথচারীরা পান করছেন রাস্তার পাশে বানানো রঙিন হরেক রকমের শরবত। এমন শরবতে ব্যবহার করা হচ্ছে মাছের জন্য তৈরি বরফ আর চিনির পরিবর্তে মেশানো হচ্ছে স্যাকারিন, যা প্রাণকে সাময়িক প্রশান্তি দিলেও বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন ঠান্ডার পরশ পেয়ে সাময়িক স্বস্তি মিললেও অজান্তেই শরীরে যাচ্ছে জন্ডিস, ডায়রিয়া ও হেপাটাইটিস সহ নানা রোগের জীবাণু। অস্বাস্থ্যকর খাবার নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসাইন সাইমন ও শাহিন হোসাইন। মরা আর জীবিত মৌমাছি এভাবেই হাবুডুবু খাচ্ছে শরবতে। রাস্তার পাশে সেই রঙিন শরবতেই ক্লান্তি মেটাচ্ছেন শ্রমজীবী মানুষ। এতে আবার চিনির পরিবর্তে মেশানো হচ্ছে ক্ষতিকর স্যাকারিন। দামের দিক থেকে সস্তা আর প্রখর রোদে খানিকটা স্বস্তি দেয়ায় স্বল্প আয়ের মানুষের কাছে এ জাতীয় শরবতের জনপ্রিয়তাও বেশ। তৃষ্ণা মেটালেও পথের ধারের এসব পানীয় কতটা নিরাপদ তা নিয়ে মাথা ব্যথা নেই অনেকের। সামনে যেটা পাই ওটাই আমরা পিপাসার কারণে ওটা খাইলে এটা আসলে খাওয়া উচিত না। ক্ষতি তো হচ্ছে, কথা ঠিক আছে, অনেক এটা পরে আর আবার আমরা নজরে বললে এটা ফালিয়া দেই। চিনির মূল্য দিয়েই পান করতে হচ্ছে এসব পানীয়। এরপরেও চিনির পরিবর্তে শরবতে স্যাকারিন মেশানো হচ্ছে কি কারণে দোকানের কাছে এমন প্রশ্নও তুলছেন অনেকে। আপনি 300 টাকা কেজি ফল দিচ্ছেন, আপেল দিচ্ছেন, লেবু দিচ্ছেন, খেজুর দিচ্ছেন, আপনি স্যাকারিন দিচ্ছেন কেন? কি সমস্যা ভাই? তুমি স্যাকারিন দিছো? আমি কইছি আমি স্যাকারিন দিছি। শুধু আমি না, বাংলাদেশের যত মানুষ সর্বদা সবাই স্যাকারিন দিব। মুখে নিছি আর আমি মনে আমার ভূমি ঠেলে আসছে। বরফ কলগুলোর চিত্র আরো ভয়াবহ। ময়লা পরিবেশেই তৈরি হচ্ছে এই বরফ। শ্রমিকরা স্যান্ডেল পায়ে দিয়েই কাজ করেন বরফের উপর দাঁড়িয়ে। পথের ধারের এই শরবত সাময়িক স্বস্তি দিলেও এর পরিণতি হতে পারে ভয়াবহ। মানবদেহে জটিল রোগ বাসা বাঁধতে পারে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক। চিনি বা গুড়ের পরিবর্তে কিছু কেমিক্যাল পাওয়া যায়, যেমন ঘন চিনি বা স্যাকারিন। এগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে ঘন চিনি লিভারের ক্ষতি থেকে শুরু করে এমনকি এর মধ্যে কার্সিনোজেনিক ইফেক্ট বলি আমরা, অর্থাৎ যেটা থেকে ক্যান্সারের একটা সূত্রপাত হতে পারে। অস্বাস্থ্যকর খাবার নিয়ন্ত্রণে মনিটরিংয়ের পাশাপাশি অসৎ ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অনলাইন যে প্রশিক্ষণ প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি, সেখানে আমরা মেটেরিয়ালগুলো দিয়ে দিব, যার ফলে যিনি এটা দেখতে পারেন তিনি তার খাদ্য নিরাপদ রাখার যে পদক্ষেপগুলো জানা দরকার সেগুলো জানতে পারেন, তিনি তা প্রয়োগ করতে পারেন। নিরাপদ খাবারের নিশ্চয়তা পাবেন সাধারণ মানুষ, এমন প্রত্যাশা সবার। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। রাজধানীর উত্তরায় দরিদ্র ও দিনমজুর মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সেবা চালু করেছে বিএনপি। সকালে উত্তরা 10 নম্বর সেক্টরে ফ্রি চিকিৎসা সেবার কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তরা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মুস্তফা জামান। মেডিকেল ক্যাম্পেইনের সেবা নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা পেশার মানুষ। বিনামূল্যে সেবা পেয়ে খুশি রোগীরা। প্রতি শুক্রবার সকাল থেকে 3 ঘণ্টাব্যাপী চিকিৎসা সেবা দেওয়া হবে। বান্দরবানের লামায় চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত সন্দেহে অভিযান চালিয়ে 9 জনকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। উপজেলার টঙ্কাপতি পুনর্বাসন পাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 5টি দেশীয় অস্ত্র, 2টি ধারালো ছুরি উদ্ধার করা হয়। ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তল্লাশি চালিয়ে 3টি মানুষের কঙ্কালসহ মাসুদ রানা নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। এদিকে সুনামগঞ্জের রাজাপাড়া সীমান্ত এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা 11 লাখ টাকা সমমূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি।
সারা দেশে চলছে 3 দিনব্যাপী জাতীয় ফল মেলা। রাজধানী খামারবাড়ি যেন হয়ে উঠেছে দেশি ফলের রাজ্য। লিচু, আম, জাম, কাঁঠাল, আনারস, পেয়ারা, কামরাঙ্গা থেকে শুরু করে বিলুপ্ত প্রায় বেতফল, ডেওয়া, আতাফল সহ সবই মিলছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি প্রাঙ্গণে। দেশি ফল বেশি খায়, আসুন ফলের গাছ লাগাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয় ফল মেলা। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে এবারে মেলায় 26টি সরকারি ও 49টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মোট 75টি স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফল চাষের প্রযুক্তি প্রদর্শন করা হবে। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। দর্শক, রাজধানী খামারবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, জানাবেন মেলায় ফলের সমাহার কেমন দেখতে পাচ্ছেন, আর ছুটির দিনে মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? সাথী, আমি আসলে আছি এখন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এবং আপনারা জানেন যে এখানে 3 দিন ধরে আসলে ফলের মেলা চলছে, জাতীয় ফল মেলা 2025 চলছে এবং সকাল থেকে এখানে এসে আমরা যেটি দেখতে পেয়েছি কিন্তু দর্শনার্থীদের ভালো ভিড় ছিল এখানে। এখন কিছুটা বৃষ্টি হতে কম এবং নামাজের সময় হতে কিছুটা দর্শনার্থী কম, কিন্তু সকাল থেকে এখানে মানুষ আসছেন এবং এখানে বিভিন্ন ধরনের ফল তারা দেখছেন এবং এখানে কিন্তু কৃষি মন্ত্রণালয় থেকে বাংলার বিলুপ্ত প্রায় কয়েকটি ফল এখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। ডেওয়া ফল, এরপরে দেশি আমড়া, জামরুল সহ বিভিন্ন ফল এখানে আনা হয়েছে। এখানে হাজার হাজার ফল আছে, আমি আসলে নাম বলে শেষ করতে পারবো না, কিন্তু এখান থেকে যেটি কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা যেগুলো বলছেন যে এই ফলগুলো আসলে আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের যেই সমৃদ্ধশীল যেই ফলের একটি সম্ভার রয়েছে সেটির সাথে তাদেরকে পরিচিত করে দিবে এই মেলাটি। এবং এখানে আসা যে দর্শনার্থীরা তারাও কিন্তু সেটি বলছেন যে তাদের ছেলে মেয়েদেরকে তারা এই যে তাদের ছোটোবেলার যেই ফল যারা গ্রামে খেত সেই ফলগুলো দেখাতে পেরে কিন্তু তারা আনন্দিত বোধ করছেন। এবং এখানে পাহাড়ি কিছু ফলের দোকান এসেছিল এবং তাদের সাথে আমরা কথা বলে যেটি জানলাম যে পাহাড়ি যে সুস্বাদু ফলগুলো তারা এখানে নিয়ে আসেন সেটা থেকে তাদের কিছুটা বেগ পেতে হয়, যেমন তাদের পরিবহনের ব্যবস্থায় কিছুটা সমস্যা রয়েছে এবং সেচের পানিরও কিছুটা সংকট রয়েছে পাহাড়ে, সেজন্য তারা যথেষ্ট পরিমাণ ফল উৎপাদন করতে পারছেন না এবং তারা নিয়ে আসতে পারছেন না বাংলাদেশের বিভিন্ন স্থানে। সেক্ষেত্রে তারা কৃষি মন্ত্রণালয়ের কাছে আসলে সাহায্য চেয়েছেন যে যাতে এই বিষয়গুলো আরও বেশি করে দেখা হয়। এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে নানান ধরনের ফল এখানে রয়েছে, আর এই ফলগুলো দর্শনার্থীরা দেখছেন, কিনে নিয়ে যাচ্ছেন, এখানে খাচ্ছেন। আসলে এই 3 দিনব্যাপী এই ফল মেলার এই মেলাটি শেষ হবে হচ্ছে যে প্রতিদিন সকাল 6টা থেকে 10টা থেকে 8টা পর্যন্ত রাত, এবং তারপরে কিন্তু এখানে একটি সংস্কৃতি সন্ধ্যার ব্যবস্থা রয়েছে এবং দর্শনার্থীর যথেষ্ট ব্যবস্থা রয়েছে এখানে। তো আসলে সাথী, এই ছিল রাজধানীর ফল মেলা থেকে আমার কাছে সর্বশেষ। সাথী, ধন্যবাদ আপনাকে। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।